এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে কাঠগড়ায় দাঁড় করাবে তরুণরা, বলেন প্রেস সচিব। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবে। বাস্তব যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে। মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। জাতীয় স্বার্থে ঐক্যের ডাক। অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে, অভিযোগ সার্জিসের। অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে, বললেন উপদেষ্টা আসিফ। চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরাসরি জড়িত 3 জন গ্রেপ্তার। ভিডিও দেখে বাকিদের শনাক্ত হবে। 31 জনকে আসামি করে পরিবারের মামলা। আওয়ামী লুটপাটের ক্ষত বয়ে বেড়াচ্ছে উদ্যোক্তারা। ঢাকা চেম্বারে বাণিজ্য সম্মেলন ঘুরে দাঁড়ানোর আশা 2 উপদেষ্টার। ভারতের তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল। চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট বাতিল, উপকূলে ঝড় বৃষ্টির শঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি মাহমুদুল হাসান এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সংস্কার কাজ শেষ করতে না পারলে দেশের মানুষ এই সরকারকে কাঠ গড়ায় দাঁড় করাবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর গুরুত্বপূর্ণ সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। একদিকে জরুরি সংস্কার, অন্যদিকে জোরালো হচ্ছে নির্বাচনের দাবি। ফ্যাসিবাদীদের লাগামহীন ষড়যন্ত্রের সঙ্গে আছে আরও জটিলতা। ফলে এমন নানা ইস্যুতে কিছুটা হলেও বাড়তি চাপে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের 9 দফা প্রস্তাবনা তুলে ধরল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। বাংলাদেশের ভবিষ্যতে আর কখনো যেন কোন ধরনের ফ্যাসিস্ট সরকার কেউ বাস্তবায়ন করতে না পারে। একটা যদি রোডম্যাপ থাকে, সেখানে আপনি কমিশন করবেন, কমিশন অ্যাসেসমেন্ট হবে, সেই জন্য একটা টাইম হতে পারে। প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কথার উপর ট্যাক্স নাই বলতেও পারি, কিন্তু প্রয়োগের ক্ষেত্রেই হয় সমস্যা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে অগ্রাধিকার তালিকায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বিএনপি। আমরা যত কথা এখানে আলোচনা করি, ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোন সংস্কার টিকে থাকবে না। নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয়, তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। অভিযোগ করেন, বাংলাদেশ ইস্যুতে ধারাবাহিকভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে, এক একটা সময় সূর্যের মানে শেষ সীমায় চলে যায়। এক একটা সজল দাস, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সরকারের দুর্বলতার ফলে ফ্যাসিস্টরা এখনো বিশৃঙ্খলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এসব কথা বলেন তারা।
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এমন অভিযোগ করেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। দাবি করেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না। যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কানাডায় বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী বলেছেন, পরিকল্পিতভাবে নতুন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চক্রান্ত করছে ভারতের সাউথ ব্লক। হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো না, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্যমত ধরে রাখতে সংলাপ জরুরি বলে মনে করেন গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তৃতাটি পড়ে শোনান দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা জানান, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো, এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। যারা দেশকে ভালোবাসে তারা পালায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চান তারা। তাদের উপর জুলুম করা হলেও তারা দেশ ছেড়ে কোথাও পালায়নি। দেশকে যারা ভালোবাসে তারা পালায় না। ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাদের নেতিবাচক সংবাদ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবেন। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই সরব ভারতীয় গণমাধ্যম। এক ধাপে গিয়ে কলকাতার একটি বাংলা চ্যানেলও নেতিবাচক শব্দ আর ভুল তথ্যে তারা ছড়াচ্ছে বাংলাদেশ বিরোধী মিথ্যাচার। হিন্দুদের মারা হচ্ছে, যাকে ঘিরে বিষাক্ত বাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এমন আচরণে ক্ষুব্ধ ঢাকা। শনিবার দুপুরে রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে গোল টেবিল বৈঠকে ক্ষোভের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। 5 আগস্টের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কের রূপ বদলাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সম্পর্ক বিনির্মাণে বিবেচনা করতে হবে দুই দেশের স্বার্থ। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। বাস্তবতা
নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অভিযোগ করেন, খুনিদের গুলি চালানোর ফুটেজ থাকলেও তাদের এখনো ধরা হচ্ছে না। এটি কোনোভাবেই কাম্য নয়। সকালে ময়মনসিংহে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তিনি কথা জানান। স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য সংগ্রহে কাজ চলছে। প্রাথমিকভাবে ময়মনসিংহে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেয়া হলো। পরবর্তীতে বাকিদের সহায়তা করা হবে। চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, দুর্নীতি ঘুষ মুক্ত হয়ে ভালো চলুক প্রিয় দেশ। এইটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যেই স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত। দ্বিতীয়ত, আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা। বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইস উদ্দিন জানিয়েছেন, এই 9 জনের মধ্যে 3 জন সরাসরি হত্যায় অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজে দেখে তারা নিশ্চিত হতে পেরেছেন। এদিকে 31 জনের নাম উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিনের একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দিনে দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। পুলিশের উপর হামলার ঘটনায় 3টি একটি হত্যা মামলা সহ এই ঘটনায় এই পর্যন্ত মোট 5টি মামলা দায়ের করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 39 জনকে। পুলিশ বলছে, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন। 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে 7 জনই এজাহারভুক্ত, বাকি 2 জন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আইনজীবী আলিফ হত্যায় বাবা জামাল উদ্দিনের মামলায় 31 জনের নাম উল্লেখ করে এবং ভাইয়ের মামলায় 116 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত আমরা 3 জনকে সরাসরি যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা এই ভিডিও ফুটেজ দেখেছি 20 থেকে 22 জন এই কিলিং মিশন অংশ নিয়েছিল। এই দিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি। নেতাদের ধরা পড়ছে, এই হলো মূল। একে ধরলে সব বের হয়ে যাবে, কে করছে না করছে। এর ফাঁসি প্রথমে আমি এর ফাঁসি চাই। ইসকনের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই ইসকনকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে, আমি সেই দাবি করছি। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত হয় আইনজীবী সাইফুল ইসলাম। এর প্রতিবাদে আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দীর্ঘ 15 বছর পর আগামী জাতীয় নির্বাচনে মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। শনিবার সকালে কাকরাইলে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ 6 পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, দেশের বাইরে একটা গোষ্ঠী দেশের ভিতরের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। আরও বলেন, যারা দেশের সম্পত্তি নষ্ট করতে চায় তারাই দেশের শত্রু।
সরকারি টাকায় আর কোনো সরকারি কর্মচারী হজ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে আরো কৃতি ছাত্র জন্ম দেবে। 16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ডাকাতিতে বাধা দেয়ার নিজের ভাড়াটিয়ার হাতেই খুন হয়েছিলেন প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ। ঘটনার 2 সপ্তাহ পর উদ্ঘাটন হলো এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য। রাজধানীর মোহাম্মদপুর ও খুলনায় অভিযান চালিয়ে নাইম, রিফাত ও শাওনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বাড়ি মালিক প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের সাথে ঝামেলা চলছিল নাইম, রিফাত ও শাওনের। ভাড়া না দিয়ে উল্টো ডাকাতির পরিকল্পনা করে তারা, যার অংশ হিসেবে গেল 15 নভেম্বর চিকিৎসক দম্পতির বাসায় ঢুকে লুটপাট করে তারা। এ সময় বাধা দিতে গেলে ডাক্তার আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে তারা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার স্ত্রীও। তথ্য প্রযুক্তি ও ভাড়াটিয়ার তথ্য ফার্ম থেকে খুঁজে বের করা হয় তাদের। উন্মোচিত হয় খুনের রহস্য। প্রাথমিকভাবে 3 জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছেন। এদের সাথে বিশেষ করে মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় না, বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তাদের দ্বারা যখন 10টার পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। এই 2টা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি। পুলিশ বলছে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে পুলিশ। এই অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দিব যে সে যেই অপরাধী হোক আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি। রাজধানীতে বাড়তে থাকা অপরাধ নিয়ন্ত্রণে বাসা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করে থানায় জমা দেওয়ার অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা। ভাড়াটিয়াদের তথ্য নিয়েছিলাম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। 801 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন। 496 ভোট পান সাবেক সভাপতি মুরসালিন নোমানি। সহ সভাপতি পদে 698 ভোট পেয়ে নির্বাচিত হন গাজী আনোয়ার। সাধারণ সম্পাদক পদে 548 ভোট পেয়ে নির্বাচিত হন মাইনুল হাসান সোহেল। শনিবার সকাল 9টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে 2025 সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত ছাড়া কেবল পুলিশের সংস্কার করে পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। রাজধানীর সেডাপ মিলনায়তনে পুলিশ সংস্কার বিষয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে পুলিশ সংস্কার কমিশনের সদস্য গোলাম রসুল বলেন, গত 15.5 বছরে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হতে গিয়ে নিজেদের পেশাদারি মনোভাব হারিয়ে ফেলেছে পুলিশ। অভিযোগ করেন, পতিত স্বৈরাচার যেভাবে ক্ষমতা রক্ষায় পুলিশকে ব্যবহার করেছে তা নজিরবিহীন। পুলিশকে ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যখন সমাজের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আবেদন আসে যে আমাদের একটা ভালো পুলিশ ফোর্স চাই। বিসিএস এর বাইরে একটা নতুন স্ট্রিম করা যায় কিনা সেটা নিয়েও এক ধরনের আলোচনা হচ্ছে, যে যদি পৃথকীকরণ করা হয়, পৃথক নিয়োগ, পৃথক পদোন্নতি, পৃথক প্রশিক্ষণের ব্যাপারগুলো এই কমিশনের মাধ্যমে হয়, আর এটার সাথে প্যারালালি জাতীয় জননিরাপত্তা কমিশন গঠন করা হয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। আওয়ামী শাসনের লুটপাটের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। নানা সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। চলমান সংকটে এলডিসি থেকে উত্তরণের এখনই দরকার নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তবে তা 2 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। গেল 15 বছরে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর দেশের ব্যাংক ও আর্থিক খাত। ডলার ও জ্বালানি সংকটে কয়েক গুণ বেড়েছে উৎপাদন খরচ। তবে বিপুল প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও এখনো সুবাস মেলেনি। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বাণিজ্য সম্মেলনে নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। উৎপাদন ঠিক রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দেন শিল্প উদ্যোক্তারা। ব্যবসার জায়গা বন্ধ হয়ে যাবে, ব্যাংকের লোন কিন্তু শোধ করা যাবে না, নতুন কোনো শত্রু দরকার নেই।
অনুষ্ঠানে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ চালক ব্যাংক খাতের সংস্কারের পাশাপাশি এনবিআর এর সহযোগিতা বাড়ানোর কথাও বলেন ব্যবসায়ীরা। আপনারা সকলে জানেন যে ইনফ্লেশন কমানোটা আমাদের দেশের জন্য 1 নম্বর প্রায়োরিটির মধ্যে। সরকারের 2 উপদেষ্টা বলেন বয়ে নিতে হচ্ছে কয়েক বছরের অনিয়মের জের। আর্থিক খাত সংস্কারে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি অর্থ পাচার বন্ধেও নেওয়া হয়েছে স্থায়ী পদক্ষেপ। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনার বাইরে আছেন কিছু লোক জানবেন, কারণ আমরা ভেতরে আছি, বিশেষ করে আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না, ভবিষ্যতে কেউ চুরি করে এসে পারে না। অনেকে বলে এত হাজার হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করে আছে। আমি তো ফ্রিজ করলাম, বাংলাদেশ ব্যাংক বলে স্যার ফ্রিজ করেছি, একটু অনেক আমি ছেড়েও দিচ্ছি। আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়ের দরকার নেই, এতগুলো অ্যাসোসিয়েশনের দরকার নেই। টু বি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি মনে করি যে মন্ত্রণালয় কবর ফেলানো উচিত, সাবস্ট্যান্সিয়ালি কবর ফেলানো উচিত, অনেকগুলো মন্ত্রণালয় মার্চ করে ফেলানো উচিত, রাইটলি সো। এবং রাইটলি সো যে আমার কাছে মনে হয় অ্যাসোসিয়েশনগুলোকেও মার্চ করা উচিত, তাহলে লিডারশিপ ইভলভ করবে এবং ডেমোক্রেটাইজেশন অফ অ্যাসোসিয়েশন এবং লিডারশিপ অনেক বেটার লিডারশিপ ইভলভ করবে। ব্যবসায়ীরা বলেন শিল্প কারখানার পরিবেশ অস্থিতিশীল করতে শ্রমিকদের ভুল পথে নিচ্ছে একটা পক্ষ, যা নিয়ন্ত্রণে প্রয়োজন শক্ত পদক্ষেপ। অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজল। ঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রাজ্যের 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় শনিবার সকাল থেকে 22টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।